নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। দুদিনের সফরসূচি নিয়ে কাছাড়ে জেলার অভিভাবক মন্ত্রী, প্রশাসনের সাথে করলেন গুরুত্বপূর্ণ সভা। শহরতলিতে সংগঠিত দুর্ধর্ষ ডাকাতির কাণ্ড, জড়িত সন্দেহে আটক 2 প্রতিবেশী। কোভিড আক্রান্ত হয়ে বরাকে ফের শিশুর মৃত্যু। আজ কাছাড়ে 47 জনের দেহে কোভিড পজিটিভ শনাক্ত। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কাছাড় জেলার খবর নেওয়ার জন্য প্রথমবারের মতো দুদিনের সফরসূচি নিয়ে শনিবার শিলচরে উপস্থিত হন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। শিলচরে উপস্থিত হয়ে প্রথমে ইতিরি শহরের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের ঘরে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন। তারপর কাছাড় জেলার উপায়ুক্ত কার্যালয়ে বিভিন্ন বিভাগের সাথে একটি গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন তিনি। আগামীকাল তিনি শিলচর বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে সাক্ষাৎ করে তারপর শিলচরের কয়েকটি সরকারি কার্যালয় পরিদর্শন করবেন এবং জেলাশাসক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন। ৰিভিউৰ প্ৰক্ৰিয়াটো চলি আছে। আজি ৰাতিপুৱা ঠিক 10টা বজাত ৰিভিউ আৰম্ভ হ'ল আৰু 2টা বজাত এতিয়া আমি ভাত খাবৰ কাৰণে বিৰতি লৈছোঁ। ইয়াৰ পিছত টাউনত য'ত য'ত সমস্যা আছে 2টা স্পটত যাম। নগৰ উন্নয়ন বিভাগৰ লগত আৰু মিউনিচিপালিটিৰ লগত মিটিং হ'ব। তাৰপিছত কোভিড যিটো ৰিভিউ আছে এইটো হস্পিটেলতে আমি কৰিম আৰু হস্পিটেল পৰিদৰ্শনৰো এটা সব যেতিয়া কথা হ'বতো সব কথাই হ'ব, অকল মানে উন্নয়ন প্ৰকল্পটো বাদ দি কেনেকৈ হ'ব। কিন্তু আজিয়ে যদি আপুনি গোটেই বিতং বিচাৰে, 4 ঘণ্টা ৰিভিউৰ পিছতে যদি আপুনি ৰিজাল্ট বিচাৰে যে সব ভাল হৈ যাব, এইটো ঠিক নহয়। আমি আৰম্ভ কৰিছোঁ নতুন এটা মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া এটা নতুন প্ৰক্ৰিয়াৰে প্ৰদেশৰ উন্নয়নটো আগবঢ়াব ল'ব খুজিছে আৰু আপোনালোকে এনেকুৱা ৰিভিউ মিটিং প্ৰত্যেক মাহতে আপোনালোকে পাব। অকল ডিসি অফিসতে নহয়, গ্রাউন্ডত যায়ও রিভিউ করা হবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। গতকাল রাতে কাছাড় জেলার বাগপুরে সংগঠিত হলো এক দুর্ধর্ষ ডাকাতি কাণ্ড। অস্ত্রধারী ডাকাত দল লুটে নিল নগদ 40,000 টাকা। ডাকাতের আক্রমণে গুরুতর আহত হলেন গৃহকর্তা মাহমুদ হোসেন লস্কর ওরফে সোনাম মাজেন। প্রাপ্ত তথ্য মতে গতকাল রাত প্রায় 3টায় 3 থেকে 4 জন অস্ত্রধারী একটি ডাকাতের দল মাহমুদ হোসেন নামক একজন ব্যবসায়ীর ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় বৃদ্ধ মাহমুদ হোসেনকে। সঙ্গে ডাকাত দল লুটে নিয়ে যায় 40,000 টাকা। এই ঘটনায় গুরুতর আহত হয়ে মাহমুদ হোসেন বর্তমানে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ আইনুল হক লস্কর এবং এনামুল হক লস্কর নামের 2 জন প্রতিবেশীকে ডাকাতি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক করেছে। ঘটনাটা হয়েছে রাত্রে অনুমানিক 2:45 সময়। তখন আমি ঘুমো আসলাম। আমার যে ভাই যে বেডো আসিল মাহমুদ হোসেন লস্কর, যে বেডো আসিল ও বেডো ঘুম অবস্থায় আসিল। হঠাৎ চিৎকার শুনছি, বড় করে চিৎকার দিচ্ছেন। তখন তারর বেডো তার মেয়ে সকল আসলা, তার ওয়াইফও আসলা, দৌড়িয়ে গিয়া দেখছেন। দেখার পরে ডাক দিছেন আমরা বড় হয়েছি। তখন আমি অন্য কুটাতে আসলাম ভাই, তখন দৌড়িয়া গেছি। গিয়া পাইছি হাতে দা এখন দরিয়া ইয়া অলপ বইয়া গলা বাই রক্ত বাইরিয়া অনবরত করে ওই গর্দনার মধ্যে দায় সেটটা। এরপরে আমরা খান্তাকাটি লাগাইছি, আশপাশের মানুষ হয়েছেন। হওয়ার পরে আমি তখন গড়ত হইয়া আমার রুগীও কইছেন ডাক্তার আনো, আস্তে আস্তে কই দিলে যে আমার বাঁচাও ডাক্তার আনো, আমার তো খাটি লিছে। তখন কতক্ষণ খাটা আমি দেখছি না, আমার বাই তো আর বেউস দৌড় দিছি, মানে সেন্স একরকম আছে। তবু আমি ডাক্তারবাবুরও নগেছি, ও ডাক্তারবাবুর সামনে তানে গিয়ে আনছি। তাই না আনার পরে আইয়া তাই কইছেন, মানে জখমটা দেখার পরে তাই কইছেন না এই কেন হইতো না ট্রিটমেন্ট, তুমি তাড়াতাড়ি
মেডিকেল নিয়ে যাও, ও তখন আমরা মরে, তখন ডাক্তারবাবু কী অবস্থা আছে তাই হইতে পারবা, কিলা যখন কিলা হয়েছে বা কতক্ষণ গাড়াইল না, কতটুকু মানে ডাক্তারবাবু জানবা খাটার সম্বন্ধে। তখন আমরা মেডিকেল লইয়া গেছি। মেডিকেল লইয়া গেলে মেডিকেলে তো নেওয়ার পরে অ্যাডমিশন দিছে, মানে প্রাথমিক ইমার্জেন্সি দেখিয়া তখন ডাক্তার নাই, নার্স সকল আসলা, তারা কত সময় পরে হাতর সিলাই উলাই ওটা দিছে, প্রায় 21টার মতো সিলাই দিছে লাইনাত্তর মধ্যে। এরপরে 1-1 ঘন্টা ভরে আবার সার্জারি ঢুকাইয়া মোটামুটি অপারেশন করিয়া বর্তমানে এখন দলের আর ওটা সিলাই উলাই দিছে। তখন সিলাইটা আমি দেখছি না, এ আসিল এখন পুলিশ তো সকালে আইছে 2 জন, এরা ওই আমার লাগাগড়ের, এরা তখন তো আমরা তো সন্ধ্যস্থলে কিচ্ছু হয়েছে না। পুলিশে লগে কুকুর আইছি, কুকুরে তখন মানে ইনভেস্টিগেশন করিয়া তারা গড় হয়েছে। তখন ওসি স্যার আসলা, জজ স্যার আসলা, তারা আয়ার পরে তারা আবার কুকুর নিয়ে তারা লগে করিয়া নিচ্ছে 2 জনকে। নাম হইল এনামুল আর একজনের নাম হইল আইনুল। এটা তো মানে রুগী লিয়া গেলেও কেস লগে লগে কেস ছাড়া তো আর রুগী মেডিকেল সমঝিত না, লগে লগে কেস একটা কইছেন মানে অনুমানিক একটা মানুষ চিনছেন, কিন্তু এখনো তো মানুষ ডাক্তার সাহেব কিছু মাতিবার দিন না, এখন মাতামাতি বন্ধ করো, এখন ভালো হইলে পরে দেখবা। কোভিড আক্রান্ত হয়ে এবার ফের বরাকে প্রাণ হারালো এক শিশু। নাম নূর আহমেদ লস্কর, বয়স 8 বছর, বাড়ি হাইলাকান্দি জেলার শের আলিপুরে। আজ শিলচর মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। তাছাড়া গত 24 ঘন্টায় কাছাড় জেলায় নতুন করে 47 জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এই তথ্য সন্ধ্যা 6টার। এরপর সংখ্যা আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ সন্ধ্যায় এই খবর জানানো হয়েছে। এছাড়াও আজ শিলচর মেডিকেল কলেজে 110 জন অ্যাক্টিভ রোগী রয়েছেন, আইসিইউতে রয়েছেন 50 জন এবং ভেন্টিলেশনে রয়েছেন 19 জন এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন 81 জন। এছাড়াও গত 24 ঘন্টায় কোভিড আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে শিশুসহ মোট 2 জন ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ব্যাপারে শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান, শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 110 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন, 50 জন পেশেন্ট আইসিইউতে আছেন এবং 60 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন, 19 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 81 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে 20 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 12 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 10টি স্যাম্পল পজিটিভ এসছে এবং RT-PCR 16টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 2 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। প্রথম পেশেন্ট শ্রী নূর ইসলাম লস্কর, ওনার বয়স 8 বছর। উনি শেরালিপুর হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 1 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 2 জুলাই সন্ধ্যার সময় 7:50 ওনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় শ্রী সালেউদ্দিন রাজ খান, ওনার বয়স 74 বছর। উনি নাগাটিরা কাছাড় থেকে এসেছিলেন। উনি গত 30 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 2 জুলাই রাত্রিবেলা 8:50 ওনার মৃত্যু হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইআরডি ফাউন্ডেশনের ভিশন 50 একাডেমি। মূলত IAS, IPS, ACS, নেট, জি আদি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে ইআরডি ফাউন্ডেশনের এই ভিশন 50 একাডেমি। এতে গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে 1 বছরের রেসিডেন্সিয়াল প্রোগ্রাম, আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে 2 বছরের ইন্টিগ্রেটেড প্রোগ্রাম, 12 পাসদের জন্য রয়েছে 3 বছরের রেসিডেন্সিয়াল ডিগ্রি প্রোগ্রাম এবং 10th পাসদের জন্য রয়েছে 5 বছরের ফাউন্ডেশন প্রোগ্রাম। তাছাড়া ভিশন 50-তে প্রথম অবস্থায় 50 জন মেধাবী ছাত্রছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে শিক্ষা। আজ বদরপুরের উমরপুরে ইআরডি ফাউন্ডেশনের সেন্ট্রাল পাবলিক স্কুল বদরপুরের জ্ঞান পরিসরে এক সভার মাধ্যমে এই একাডেমির শুভ সূচনা করেন একাডেমির ফাউন্ডার তথা ভাইস চ্যান্সেলর মেহবুবুল হক। উপস্থিত ছিলেন একাডেমির বিভিন্ন মেন্টর সহ বিশিষ্টজনেরা। ভিশন 50 একাডেমির ব্যাপারে বলতে গিয়ে ফাউন্ডেশনের ফাউন্ডার তথা ভাইস চ্যান্সেলর মেহবুবুল হক জানান,
গ্রামাঞ্চলের মেধাবী পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উন্নতভাবে তৈরি করায় তোলাই এই একাডেমির মূল লক্ষ্য। একাডেমি আমাৰ ERD ফাউণ্ডেশ্যনৰ অধীনত এটা হলিষ্টিক মেণ্টৰিং চেণ্টাৰ, যাৰ আণ্ডাৰত আমি মেডিকেল, ইঞ্জিনিয়াৰিং, UPSC এক্সামিনেশ্যনছ আৰু ভেৰিয়াছ কম্পিটিটিভ এক্সামিনেশ্যন ষ্টেট গভৰ্ণমেণ্টৰ হওক বা চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ হওক আমি এইখিনি এই ভিজন 50 একাডেমিৰ আণ্ডাৰত আমি গাইড কৰিম ষ্টুডেণ্টক। আৰু মেইন স্পেচিয়েলি আপোনালোকে নিশ্চয় এইটো গম পাইছে যে বদৰপুৰ আপুনি যিটো স্কুলত আহিছে চেণ্ট্ৰেল পাব্লিক বদৰপুৰ এটা CBSE এফিলিয়েটেড স্কুল, গাঁৱৰ মাজত আপোনালোকে নিশ্চয় ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ দেখিছে। আমাৰ মেইন মিছনটো হ'ল ভিজন 50 একাডেমি টু ৰিচ টু দ্য ভিলেজেছ। গাঁৱৰ মাজত সোমাব বিচাৰিছোঁ আমি। গাঁৱৰ টেলেণ্টক আমি হাণ্ট কৰি পেলাই আমি আইডেণ্টিফাই কৰি পেলাই তেওঁলোকক আমি গাইডিং কৰিব বিচাৰিছোঁ। আপোনালোকে নিশ্চয় দেখিছে আজি মোৰ দেন 100 ষ্টুডেণ্টছ ইয়াতে জইন কৰিছে অলৰেডি আমাৰ ভিজন 50 একাডেমি, আৰু উই আৰ এক্সপেক্টিং এনাডাৰ 200 বাই নেক্সট 1 মান্থ ৰিজাল্টৰ পাছত। আৰু আমি এই ষ্টুডেণ্টখিনিক আপোনালোকে যিখিনি মেণ্টৰ দেখিছে কাশ্মীৰ, বিহাৰ, UP, ৰাজস্থান, দিল্লী, গুৱাহাটী সব জেগাৰ পৰা যিখিনি মানুহ 15-16 ইয়াৰ্ছ 10 ইয়াৰ্ছ এক্সপিৰিয়েঞ্চ আছে, যিখিনি ফিজিক্স, কেমেষ্ট্ৰি, বায়'লজি, মেথমেটিক্স বিভিন্ন ছাবজেক্টৰ ওপৰত ইনক্লুডিং UPSC, তেওঁলোকক আমি ইয়াতে আমি ফুল টাইম এপইণ্টমেণ্ট দিছোঁ। আৰু এটা টিম আমাৰ গুৱাহাটীত থাকিব, এটা টিম আমাৰ কৰিমগঞ্জত থাকিব। আৰু এই বস্তুটো নেক্সট এনাডাৰ 2 ইয়াৰ্ছৰ ভিতৰত আমি আৰু এক্সপেনশ্যন কৰিম। অসমৰ বিভিন্ন কোণাত বিভিন্ন ৰিমট এৰিয়া আমি কানেক্ট কৰিম। আৰু ভেৰি ইণ্টাৰেষ্টিং পইণ্ট ইজ ডেট এতিয়া ফৰ এক্সাম্পল খুব ভাল এজন কেমেষ্ট্ৰি টিচাৰ গুৱাহাটীত আছে, কিন্তু এই কেমেষ্ট্ৰি টিচাৰজন ইয়াতে আহিব নোৱাৰিব। ইয়াৰ কাৰণে আমি অলৰেডি ভিডিঅ' কনফাৰেঞ্চিং, ই-লাৰ্ণিং ক্লাছৰুম ফেচিলিটি থ্ৰ' স্মাৰ্ট ক্লাছৰুম এইখিনি অলৰেডি ইনষ্টল কৰিছোঁ। আৰু এই ইনষ্টলেশ্যনৰ আমি কৰাৰ পাছত আমাৰ ভেৰি ইম্পৰ্টেণ্ট টিচাৰ ফ্ৰম এনি কৰ্নাৰ অফ দ্য কাণ্ট্ৰি কেন টেক লাইভ ক্লাছেছ উইথ দ্য ষ্টুডেণ্টছ। আৰু আপোনালোকে পেণ্ডেমিক চিটুৱেশ্যনটো দেখিছে যে এইটো ক্ষেত্ৰত বৰ্তমানে এই ধৰণৰ যদি ফেচিলিটি নাথাকে আমাৰ ষ্টুডেণ্টবিলাক ডিপ্ৰেশ্যনত গুচি যাব। চ' উই ৱান্ট টু এংগেজ দি ষ্টুডেণ্টছ। আজি ষ্টুডেণ্ট খুব খুচ হৈছে যে ইমান হাই প্ৰফাইল মেণ্টৰ আমাৰ লগত আছে। আৰু মহেশ जी ये देखिए 25 ईयर्स एक्सपीरियंस, ही केम फ्रॉम पटना। इनका फ़्लाइट कैंसिल हुआ, फिर वो ट्रेन से आए हैं और उन्होंने कहा कि हम इस गांव के बच्चों के लिए हम ज़रूर कंटिन्यूसली आते रहेंगे। और इनका एक्सपर्टाइज भी हमारे इस एंटायर ভিজন 50 একাডেমি মিশনত খুব কামত আহিব। আপোনালোকে নিশ্চয় USTMৰ কথা জানে, ইউনিভাৰ্চিটি অফ ছায়েন্স এণ্ড টেকনলজি মেঘালয়া। তাতে আমাৰ ৰেচিডেঞ্চিয়েল ফেচিলিটি পূৰা নৰ্থ ইষ্টৰ কাৰণে থাকিব। এইটোতো আমাৰ পাৰ্টিকুলাৰ কৰিমগঞ্জত হৈ গ'ল, বিকজ আই এম ফ্ৰম কৰিমগঞ্জ। আৰু USTM ইজ এ center point for all other districts, all other states, then they will be getting facility at USTM. এই প্রতিষ্ঠান ও এর শিক্ষা প্রণালীর ব্যাপারটা তুলে ধরেন বিহার থেকে আগত অভিজ্ঞ শিক্ষক মহেশ কুমার। For the poor students, especially of the downtrodden students, and we will be working for them. सभी बच्चों के लिए, जो बच्चे बहुत गरीब हैं, बहुत इंटीरियर में रहते हैं, उनके लिए ये विज़न 50 का कॉन्सेप्ट दिया गया। और इसके लिए रिस्पेक्टेड चेयरमैन हमारे बहुत भी धन्यवाद हैं, उनको देना चाहिए। और ऐसे शहर में करीमगंज, जहाँ पे मैंने कभी सोचा भी नहीं था कि करीमगंज मुझे आना पड़ेगा या मैं आऊँगा, इतना अफेक्शन इन्होंने 2 महीने में हम लोगों को दिया कि वी हैव डिसाइडेड दैट आई विल कम हियर एंड आई विल टेक पर्सनली हियर क्लास, जबकि मैं किसी छोटे शहर में आज तक क्लास नहीं लिया हूँ। और मैं आपको बताना चाहता हूँ, एक दावा देना चाह रहा हूँ इतने मीडिया मैन के सामने, आई विल बी गिविंग 6000 क्वेश्चंस फॉर नीट एग्जामिनेशन, और उसमें से 80 to 90% क्वेश्चंस आएंगे। और ये वो बुक का सैंपल है ना। इसमें ऐसे 4 बुक्स होंगे। वी हैव 6000 क्वेश्चंस फॉर नीट एग्जामिनेशन। इतना बच्चे चाहे हमारे यहाँ पढ़ें या ना पढ़ें, अगर वो कर लेते हैं तो 80 to 90% क्वेश्चंस फॉर मेडिकल विल बी देयर। और ये अगर 80 to 90% वो बायो में ले आते हैं तो नीट होने से कोई रोक नहीं सकता है। और नीट का एग्जामिनेशन ऐसा नहीं है कि बच्चे बहुत टैलेंटेड होने चाहिए, बस कंसिस्टेंट पढ़ाई होनी चाहिए। और कंसिस्टेंट पढ़ाई के साथ उनको टेक्निक बताना ज़रूरी है कि कैसे पढ़ना है, ताकि टफेस्ट चीज़ों को वो याद कर पाएँ। अभी क्या होता है, बच्चों को बता दिया जाता है दिस इज़ अ हार्ड पोर्शन, यू विल हैव टू रिमेंबर इट। बच्चे रट रहे होते हैं, रटेंगे तो भूलेंगे। रटन तो विद्या, इसे सटन तो विद्या, एक हम लोग कहावत कहते हैं, रटने वाली चीज़ें भूल जाते हैं। लेकिन हम लोग क्या करेंगे, उन चीज़ों को रटने नहीं देंगे, बल्कि उनको कॉन्सेप्ट देंगे। तो थैंक्स टू ऑल ऑफ यू, आप लोग इन बातों को ज़रूर बताएं। यस। এছাড়াও এই ব্যাপারে বিস্তারিত জানান ফ্যাকাল্টি হেড নওমেন কুমার। তিনি জানান,
Being the chief mentor, it will be my responsibility to guide both the faculties as well as the students. I'll be monitoring all the progress of these students. So there is a right way of preparing for this NEET and JEE. Simply giving some lectures is not sufficient. So we will have to have some daily practice problems. Then there should be some weekly tests. There should be some monthly tests, fortnightly tests. Then there will be a series of tests. We'll be conducting all these test series and prepare the students so that when they sit in the main exam for NEET and JEE, they are familiar with all these things. They are accustomed to all these things. They don't see something as new and get frustrated sitting there, or they get what is called frightened by seeing all these questions. So our responsibility and my responsibility especially will be to look after the overall preparation. Say test is a very important part of this preparation. কাছাড়ের সপ্তাহব্যাপী চলা বন মহোৎসবের অধীন আজ শিলচরে বন বিভাগের কার্যালয়ে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। এই উপলক্ষে কাছাড়ের অতিরিক্ত বন সংরক্ষক সৌমিত্র দাস জানান, কাছাড় জেলায় অধিক পরিমাণে গাছ লাগানোর উদ্দেশ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, সঠিক উপায়ে গাছগুলোর রক্ষণাবেক্ষণ করা উচিত। বিশ্বে এখন যখন নানা ধরনের মহামারী উৎপন্ন হচ্ছে তার কারণ ডিফরেস্টেশন। তিনি বলেন, প্রকৃতির ক্ষতি করা উচিত নয়, সকলকে বনস্পতি রক্ষা করা উচিত। आपको जैसे आप लोगों को सबको पता है कि भारतवर्ष में अभी 72 वन महोत्सव चल रहा है, ठीक है। ये 1 जुलाई से 4 जुलाई को होता है। स्पेशली मानसून सीजन जब पीक पे होता है तभी होता है ये सब, ताकि वृक्षारोपण अच्छे से जो करते हैं हम लोग उसका अच्छे से ग्रोथ हो। इन दौरान फॉरेस्ट डिपार्टमेंट का ये दायित्व होता है कि वो जितना ज़्यादा से ज़्यादा जो सीडलिंग है लोगों को पहुँचाए। तो अभी हम लोग का ये कोशिश है कि इन दिनों 7 दिनों में सब रेंज के अंदर जितना हो सके उतना सीडलिंग डिस्ट्रीब्यूशन करें। अब तक धोलाई रेंज में कल हम लोगों ने सीडलिंग डिस्ट्रीब्यूशन भी किया है। वहाँ पे हम लोग का एडिशनल PCCF श्री संदीप कुमार सर वहाँ पे आए थे और उन्होंने हम लोग का साथ ये वन महोत्सव काम हुआ। जो फॉरेस्ट विलेजर विष्णुपुर का जो फॉरेस्ट विलेजर थे उनके साथ मिलकर वहाँ पे वन महोत्सव में पार्टिसिपेट किया। एक और बात मैं आप लोगों को कहना चाहूँगा कि जो वन महोत्सव जो हम लोग सेलिब्रेट करते हैं वो सिर्फ ये 1 हफ्ते का काम नहीं होता। पेड़ों को लगाना अलग बात होता है, जो लगाते हैं उनको बचाना और भी इम्पोर्टेंट होता है। उनको बचाने में हम लोग को कोशिश करते रहना चाहिए और इसका रिजल्ट हम लोग को बहुत दिन के बाद मिलेगा, इमीडिएटली नहीं मिलेगा। और आपके माध्यम से मैं लोगों को ये बताना चाहूँगा कि अभी जैसे आपको पता है कि पृथ्वी में अभी कितना टाइप का वो बीमारी हो रहा है, कोविड का एग्जाम्पल ले लीजिए आप, तो उन सब का जड़ आपको कहीं ना कहीं मिलेगा। जो हम लोग का डिफॉरेस्टेशन, पेड़ों का कटाव उनके वजह से ये सब हो रहा है, पोल्यूशन की वजह से हो रहा है। तो हमारी ये कोशिश होगी कि नेचर को अभी और नुकसान ना पहुँचाए, जो है उनको यथास्थिति में रखना हम लोग का ये दायित्व बनता है। पेड़ों को लगाना वो भी है, प्लस उन लोग के साथ साथ हम लोग को जो एग्जिस्टिंग जो फॉरेस्ट है, प्लांटेशन है, रिजर्व फॉरेस्ट है, उनको बचाना है। যদি আপনার পরিচিত কোনো বন্ধু বা আত্মীয় আপনাকে হঠাৎ করে নতুনভাবে ফেসবুকে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠায় এবং সেটা অ্যাকসেপ্ট করার পর সেই অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জারে আপনার কাছে যে কোনো সমস্যা দেখিয়ে অর্থ দাবি করা হয়, তাহলে সাবধান, আপনি হয়তো কোনো সাইবার ক্রাইম চক্রের শিকার হচ্ছেন। শিলচর তথা বরাক উপত্যকায় গত কিছুদিন ধরে পরপর এমন ঘটনা ঘটেই চলছে। এমন ঘটনা ঘটে থাকলে সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্টধারী ব্যক্তির সঙ্গে সরাসরি একবার যোগাযোগ করুন এবং বিষয়টি তাকে জানান। এবার সাইবার ক্রাইমের শিকার হলেন হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তা রাজেশ পাল। আত্মসম্মান বাঁচাতে থানায় মামলা করেছেন তিনি। তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাজেশ পালের ছবি ও কভার ছবি সংগ্রহ করে কোনো এক অসাধু ব্যক্তি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে তার বন্ধুদের কাছে বন্ধুত্বের আবেদন করে আসছে।
এরপর যারা বন্ধুত্বের আবেদনে সাড়া দিচ্ছেন তাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে অর্থ দাবি করে আসছে অসাধু ব্যক্তিটি। বিষয়টি রাজেশ পালের নজরে এলে তিনি তার আত্মসম্মান বাঁচাতে গিয়ে এই সাইবার ক্রাইমের বিরুদ্ধে শুক্রবার ধলাই থানায় এক এজাহার দাখিল করেছেন। এজাহার দায়ের করার সময় রাজেশবাবুর সঙ্গে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা অমলেন্দু দাস সহ শ্যামল দেব এবং হিন্দু জাগরণ মঞ্চ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন স্বয়ংসেবক সহ বজরং দলের কর্মীরা। এ নিয়ে রাজেশ পাল বলেন, আমি রাজেশ পাল, হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তা। গতকাল রাত্রে 8 ঘটিকায় আমি জানতে পারি যে আমার ফেসবুকের প্রোফাইল পিকচার এবং কভার পিকচার ব্যবহার করে কেউ একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বানিয়েছে এবং এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমার বিভিন্ন বন্ধুদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ওদের কাছে মেসেঞ্জারের মাধ্যমে টাকা ডিমান্ড করেছে। তো সেই ঘটনাটি আমি রাত 8টার সময় আমি আমার হিন্দু জাগরণ মঞ্চের বরিষ্ঠ কার্যকর্তা সঞ্জীব সিনহা দাদা আমাকে ফোন করে এই বিষয়টি জানিয়েছেন যে এরকম তোমার একটা অ্যাকাউন্ট বনেছে আর এইভাবে আমাদেরকে টাকা চাইছে। তো সঙ্গে সঙ্গে আমি বিষয়টি ফেসবুকে এবং আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেটি শেয়ার করি। তখন আমার কাছে আরও অনেকজনে ফোন করেছে যে এরকম ঘটনা হচ্ছে, যে এরকম আমরা ভাবছি তুমি করেছো কিন্তু এটা দেখা যাচ্ছে এটা ভুয়া অ্যাকাউন্ট, আর সবার কাছে এভাবে টাকা ডিমান্ড করেছে। তারপর আমি সঙ্গে সঙ্গে বিষয়টি আমার ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার শাহাবুদ্দিন স্যারকে আমি বিষয়টি ফোনের মাধ্যমে অবগত করাই। তো উনি আমাকে একটি এফআইআর করার জন্য বলেছেন। আমি আজ এখানে এফআইআর করতে এসেছি এবং ওনারা আশ্বাসও দিয়েছেন যে সাইবার ক্রাইম অ্যাক্টের মাধ্যমে এটা তদন্ত করে আসল দোষীকে খুব শীঘ্রই ওনারা। শনিবার ডিস্ট্রিক্ট হেলথ সার্ভিসের নির্দেশ অনুযায়ী জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা কচুদরা মডেল হাসপাতালের এক্স-রে মেশিনটি তুলে কালাইন সিএসসি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কচুদরম থানার পুলিশের উপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এক্স-রে মেশিন হাসপাতাল থেকে সরাতে গেলে স্থানীয় মানুষ খুবই ফেটে পড়েন। খবর পেয়ে মানুষ জড়ো হয়ে প্রশাসনকে বাধা দেন। কোনো অবস্থায় স্থানীয় মানুষ মেশিনটি সরাতে মানেননি। পরে বাধ্য হয়ে স্বাস্থ্য বিভাগের কর্মী ও প্রশাসন সেখান থেকে সরে যেতে হয়। কচুদরম মডেল হাসপাতালে বরাদ্দ এক্স-রে মেশিনটি ব্যবহার হচ্ছে না বলে জেলা স্বাস্থ্য বিভাগ মেশিনটি কালাইনে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় বলে জানা যায়। তবে জনগণ তা মানেননি। আমিও মানুষ দিতে পারতাম না বা মেশিন আপনার চালু করিয়ে দিতে পারতাম না, তাই জন্য দিতে না। আমি ওটা আমরা মেশিন চালু মারতো না, আপনি ওটাই নিয়ে হতাইছেন, এটা ওটা লইয়া সে অর্ডার দিছে। এটা অতখান গরিব নি সরকার যে কচুদরম মডেল হসপিটালের রাজ্যের মেশিন নিয়ে চালানি একটা মেশিন ওগুলি আমরা আজকে কতদিন থেকে স্যার করোনা লাগিয়ে হয়তো এগুলা লাগাই দিয়েছে, একটা পেশেন্ট ওইখানে করোনা আনা হয় না। বিধায়ক উনারও মত যে এক্স-রে মেশিনটা এখানে থাকতো এবং আমাদের এই হসপিটালের পরিকাঠামো আরও সুন্দর হওয়ার জন্য অতি অবিলম্বে আমরা একটা গরু আলোচনা করব, সেই বিষয়ে আমরা জেলা প্রশাসনকে অবগত রাখছি। বলতে চাই, যেহেতু আমরা এখানে একটি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, কেননা এই অর্ডারে পরিষ্কার লেখা রয়েছে যে এমনকি এসপি স্যারকে ইনফর্ম করা হয়েছে একটি মেশিন যদি নর্মালি যদি ট্রান্সফার করতে হয় সেখানে এসপি, ওসি, ডিসিকে ইনফর্ম করার কোনো প্রয়োজন হয় না। আমরা মনে করছি যে কোনো একটি ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই হসপিটাল নিয়ে। কারফিউ উপেক্ষা করে অবাধে চলছে ছোট দুধপাতিল ফেরিঘাট অর্থাৎ ঘনিয়ালা ফেরিঘাট। পারাপারের ভাড়া 4 টাকা হলেও দুপুর 2টার পর জনপ্রতি এই ফেরিঘাটের ভাড়া 10 টাকা। অন্নপূর্ণা ফেরিঘাট বা অন্যান্য ফেরিঘাট বন্ধ, কিন্তু কারফিউ উপেক্ষা করে এই ফেরিঘাট দিয়ে অবাধে চলছে দুই পারের বাসিন্দারা। ইতিমধ্যে এই ফেরিঘাট বন্ধ করার জন্য স্থানীয় জনগণ দিন কয়েক আগে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এক পত্রযুগেও দুই বিধায়কের নির্দিষ্ট সময়ের পর ফেরিঘাট বন্ধ করার জন্য জেলাশাসককে অনুরোধও জানিয়েছিলেন, কিন্তু কোনো এক অজানা কারণে নির্দ্বিধায় ফেরি চালিয়ে যাচ্ছেন অনেক রাত পর্যন্ত। এ নিয়ে নেই প্রশাসনের কোনো নজরদারি। 5 টাকা দাঁড়াই না, আওয়ার সময় হতো 5 টাকা আর যাওয়ার সময় 5 টাকা। আওয়া যাওয়া 5 টাকা 10 টাকা দিয়ে। হ্যাঁ, এটা আপনার কতদিন দিয়ে দিতে? সমান দিয়ে দিলাম। কবে থেকে দিয়ে দিতে? এটা যতদিন লকডাউন লাগছে অতদিন তো দেওয়া হয়। হ্যাঁ, সকাল দিকে সেম বিকালে কত দিছো? 5 টাকা। সাইকেল সাইকেল লিয়া 5 টাকা।
সাইকেল লইয়া 5 টাকা কয়টা পর্যন্ত লঞ্চ চলে আপনি লঞ্চ পারিয়ে বুঝুন 10 টাকা করে দিই আপ এন্ড ডাউন কত দিন 20 টাকা নেই আপনার 20 টাকা কত দিন 10 টাকা এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার পাথারকান্দি বন বিভাগের অন্তর্গত লক্ষ্মীপুর পাথারিয়া সংরক্ষিত বনাঞ্চল এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় 5 বিঘা জমি অবৈধ দখলমুক্ত করতে সক্ষম হলেন বনকর্মীরা। জানা গেছে, এদিন বন বিভাগের কর্মীরা অভিযান চালায় লক্ষ্মীপুর, কেউটিছড়া, কুমাউড়া সহ একাংশ এলাকায়। পাথারকান্দির রেঞ্জ কর্তা দেবজ্যোতি নাথ জানান, পাথারকান্দি রেঞ্জের অন্তর্গত পাথারিয়া রিজার্ভ এলাকার লক্ষ্মীপুরে সরকারি জমির উপর সুপারি গাছ লাগিয়ে সাধারণ মানুষ নিজের দখলে রেখেছেন। তিনি বলেন, প্রথম দিনের উচ্ছেদ অভিযানে সুপারি বাগান সহ 4টি ফিশারির বাঁধ ভেঙে বেশ কয়েক বিঘা সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। রেঞ্জ কর্তা নাথবাবু জানান, সরকারি জমি দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে। আজকে পাথারকান্দি বন বিভাগের অন্তর্গত পাথারিয়া রিজার্ভ ফরেস্টের লক্ষ্মীপুর সাববিট এরিয়াতে আজকে একটা আমার ইভিকশন অভিযান চালাই। এই অভিযানে আমি পাথারিয়া রিজার্ভ ফরেস্টের বৈরাগীচড়া, কেউটিচড়া, কুমাউড়া এলাকাতে বন বিভাগের ফরেস্ট ল্যান্ড দখলমুক্ত করি এবং প্রায় 50 বিঘার মতো সুপারি গাছ কেটে দখলমুক্ত করে দিই। তৎসঙ্গে আমি জঙ্গলের ভিতরে থাকা অবৈধভাবে ফিশারি বানানো ছিল, ওইগুলোকে কেটে জল ক্লিয়ার করে দিয়ে আমি দখলমুক্ত করে দিই এবং এখানে প্রায় 5 বিঘার মতো জায়গা আমি ফিশারি কেটে সরকারি ল্যান্ড আমি দখলমুক্ত করে দিই। পাথারকান্দি থেকে ভিটিভি প্রতিনিধি জামিল হোসেনের রিপোর্ট। আজ উদারবন্দের বিভিন্ন স্থানের সঙ্গে অরুণাবন চা বাগানেও 268 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানা গেছে। টিকাকরণ শিবির পরিচালনায় ছিলেন অরুণাবন চা বাগানের স্বাস্থ্যকর্মী বাবুল কুর্মী, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মী, অন্যান্য স্বাস্থ্যকর্মী সহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।
শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বাগান ম্যানেজার জয়ন্ত ব্যানার্জি, ললিত গোয়ালা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। প্রাক্তন মন্ত্রী অজিত সিং শিবির পরিদর্শন করে খুশি ব্যক্ত করেন। তিনি সকলকে করোনা প্রতিরোধে সরকারি এসওপি মেনে চলার পরামর্শ দেন। পরে ম্যানেজারের সাথে দেখা করে বাগান শ্রমিকদের খবরাখবর নেন অজিত সিং। অপরদিকে উদারবন সমষ্টির জয়পুর স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় 4টি স্থানে শিবির অনুষ্ঠিত হয়। কামরাঙ্গা জিপিতে ডাইলু, মণিপুর কমিউনিটি হল, পালৈরবন্দ গার্ডেন হাই স্কুল, এই 4টি টিকাকরণ শিবিরে প্রায় 1000 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন জয়পুর হাসপাতালের ইনচার্জ ডক্টর রাতুল সিনহা, জেলা পরিষদ সদস্যা বিজেতা মাহাতো, জয়পুর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সহ সভানেত্রী পাপড়ি দত্ত সহ স্বাস্থ্য বিভাগের 20 জন কর্মী। সোনাইয়ে বনরৌ উদ্ধার হলো। সোনাই থানা এলাকার আমতলা এলাকায় এক ব্যক্তির ঘরে ঢুকে পড়ে বন্যপ্রাণীটি। পরে ওই ব্যক্তি সোনাই থানায় এনে সমঝে দেন প্রাণীটিকে। সোনাই পুলিশ পরে রেঞ্জ আধিকারিক ফণি বরগোহাইকে প্রাণীটি সমঝে দেয়। রেঞ্জ আধিকারিক এ নিয়ে জানান, বরাক উপত্যকার পাহাড়ি এলাকায় বনরুই মাঝে মধ্যেই পাওয়া যায়। বিরল প্রজাতির এই প্রাণীটিকে জঙ্গলে ছাড়া হবে বলে জানান তিনি। ই সোনাই পুলিচ ষ্টেচনৰ অন্তৰ্গত কোনোবা এটা জেগাত পুলিচে এইটো উদ্ধাৰ কৰিলে আৰু উদ্ধাৰ কৰি আমাক দিলেহি আৰু কোনোবা এঘৰ মানুহৰ জংঘলৰ পৰা আহি মানুহৰ ঘৰত সোমাইছিলেহি আৰু পুলিচক ইনফৰ্ম কৰাৰ পিছত আমাক পুলিচে আহি ফৰেষ্টক দিলেহি। এতিয়া আমি তাক জংঘলত। শিলচর মিশন রোডের প্রখ্যাত যাত্রাশিল্পী বীরেন্দ্রনাথকে সংবর্ধনা দিল ছন্দনীর সংস্থা। এই শিল্পী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শিল্পী বীরেন্দ্রনাথ দীর্ঘদিন পুলিশ রিজার্ভে যাত্রা করেছেন। ছন্দনীর সংস্থা ওনাকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানায়। সংস্থার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক ভাস্কর দাস, কানাইলাল দাস, দীপক সেনগুপ্ত ও গৌরশঙ্কর নাথ। ঐতিহ্যই আধুনিকতার জন্ম দেয়। ঐতিহ্যকে ভুলে শুধু আধুনিকতাকে নিয়ে যারা মেতে থাকেন তারা সত্যিকারের সংস্কৃতি চর্চা করেন না। কারণ ঐতিহ্যর সঙ্গে আধুনিকতার মেলবন্ধনই হলো সংস্কৃতি সাধনার মূল কথা। ছন্দনীলের পরিবারের পক্ষ থেকে শিল্পী বীরেন্দ্রনাথ মহাশয়কে, দাদা আমার অনেক দিনেরই পরিচয়, কিন্তু উনি দীর্ঘ যাত্রা শিল্পের সাথে জড়িত ছিলেন। ৯৮তম ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে হিন্দি সংবাদ বরাক বার্তা রৌপ্যজয়ন্তী উদযাপন কমিটির পক্ষে শুক্রবার শিলচরের ইলোরা হোটেল হেরিটেজে ১৩ জন সাংবাদিককে সংবর্ধনা জ্ঞাপন করে। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জেলাশাসক কীর্তিজলি অনুষ্ঠানের সূচনা করেন। উক্ত অনুষ্ঠানে ১৩ জন ক্রীড়া সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন রিতেন ভট্টাচার্য, অনির্বাণজ্যোতি গুপ্ত, ইন্দ্রজিৎ সিনহা, বিশ্বনাথ হাজাম, দেবব্রত ব্যানার্জি, ইকবাল বাহার, সুকান্ত শর্মা, শুভব্রত দাস। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর, বিজেন্দ্র প্রসাদ সিং। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বরাক বার্তা हिंदी चैनलेर डायरेक्टर संजीव कुमार सिंह। इससे पहले हमारे वरिष्ठ कार्यकर्ता जो हैं कविता अंशोली पापिया चंदा को विनोद करता हूँ, कृपया हमारे जिला उपायुक्त महादेव को उत्तरीय प्रदान कर सम्मानित करें और कार्यक्रम को चर्चा में रहें प्लीज। वर्ल्ड स्पोर्ट्स जर्नलिस्ट डे का प्रोग्राम, इनका 25वां साल का एनिवर्सरी भी है कि ये इस फाइन ऑर्गेनाइजेशन को एस्टैब्लिश किए हैं। 25 साल उन्होंने सक्सेसफुली चलाया है। कई पब रिपोर्टर्स को उन्होंने जर्नलिस्ट बनाया है। इतने लोगों को उन्होंने फ्यूचर एम्प्लॉयमेंट एंड अभी जैसे वो बोल रहे थे कि नॉट जस्ट हमारे देश में बट अब्रॉड में भी उनको सेटल करने का मौका मिला। यहाँ से उन्होंने अपने स्किल्स अपग्रेड करके आगे जो गए हैं। एंड मोस्ट इम्पॉर्टेंटली फॉर मी, एक महिला डीसी होने के नाते हमेशा हमारा कंसर्न रहता है कि विमेन एम्पावरमेंट कैसे हम और रेकमेंड करें। शेष करार आगे संबाद शिरोनाम आरो एकबार। दुदिनेर सफरसूची निये काछाड़े जेलार अभिभावक मंत्री प्रशासनेर साथे करलेन गुरुत्वपूर्ण सभा।
শহরতলিতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির কাণ্ড, জড়িত সন্দেহে আটক 2 প্রতিবেশী। কোভিড আক্রান্ত হয়ে বরাকে ফের শিশুর মৃত্যু। আজ কাছাড়ের 47 জনের দেহে কোভিড পজিটিভ শনাক্ত। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।